আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী সঙ্গীত শিল্পী গৌরী গুহ। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এবারের আয়োজনে এই দিন এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। মোহাম্মদ মনসুর উদ্দিন বাংলাদেশের লোকসাহিত্যের অঙ্গনে একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা গান, প্রচলিত কিচ্ছা, কিংবদন্তি যেটাকে তিনি যে অবস্থায় পেয়েছেন তা তিনি সংগ্রহ করেছেন। 1904 সালের 31শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার নেশা ছিল বাংলার প্রচলিত লোকগাথা সংগ্রহ করা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হারামণি, শিরনি, ধানের মঞ্জুরি, আগরবাতি, বাংলা সাহিত্যে মুসলিম সাধনা ও ইরানের কবি। 1965 সালে তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার উপাধিতে ভূষিত হন। 1987 সালের 19শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প সব আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রবাসী সঙ্গীত শিল্পী গৌরী গুহ। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে। নমস্কার। খুবই ভালো লাগছে দিদি যে আবারও আপনাকে আমরা পেয়েছি আমাদের মাঝে, এবং গত ফেব্রুয়ারিতে আপনি এসেছিলেন আমাদের স্টুডিওতে, খুবই ভালো লেগেছিল, এবং পুরো ইউরোপ ঘুরে আপনি আবার এসেছেন বাংলাদেশে। এবার কারণটা কি? প্রথম কথা যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানিয়েছ, আর সমস্ত শ্রোতাদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার। এবার আসার কারণটা হচ্ছে আমি ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম তখন এখানকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে যিনি ডাইরেক্টর ছিলেন মিস্টার অঙ্কন ব্যানার্জি, উনি আমাকে এই সময় আসার জন্য নিমন্ত্রণ পাঠান। এবং তোমরা তো সবাই জানো যে আমাদের যে অনুষ্ঠান যেটা কালকে হবে 6:30টার সময় গুলশানে, সেটা একটা অত্যন্ত সম্মানজনক প্রতিষ্ঠান, এবং যারা শিল্পীরা প্রোগ্রাম করেন তারা অত্যন্ত যাদেরকে সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী মনে করেন। ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং বিশিষ্ট অতিথিরা সেখানে আসেন। জি হ্যাঁ, এটা পুরোপুরি আমার একক অনুষ্ঠান, আর এটা ক্লাসিক্যাল এবং লাইট ক্লাসিক্যালের অনুষ্ঠান, 1.5 ঘন্টার প্রোগ্রাম। তো এটাই বিশেষভাবে আমার ওখানে আমি পরিবেশন করব বিভিন্ন রাগ, বিভিন্ন জাতীয় লাইট ক্লাসিক্যাল শ্রোতাদের জন্য। হ্যাঁ, অবশ্যই খুব মনোমুগ্ধকর একটা সন্ধ্যা হবে, এটা আমরা আশা করছি, এবং দর্শকরাও সেখানে আসবেন স্বতঃস্ফূর্ত ভাবে। সবাই আমন্ত্রিত, সেখানে কোনো বাধা নেই, কোনো কার্ড নেবার কোনো প্রয়োজন নেই। তারা গুলশানে কালকে যদি এসে পৌঁছে যান, মানে 6:30টায় ঠিক আমাদের প্রোগ্রাম, তার একটু আগে। অবশ্যই দুটো দেশের মিলন মেলা, দুটো দেশের নাগরিকের মিলন মেলা, আমরা সেটা উপভোগ করব। এবার একটু জানতে চাচ্ছি, এই যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা আপনি কি করলেন? আসলে তুমি তো জানো যে আমি গান হচ্ছে আমার প্রাণ, তাছাড়া আমি তার সঙ্গে একটা পদস্থ কর্মী ছিলাম হচ্ছে ব্যাংকে, মানে কিন্তু ছিলাম এই জন্য বলবো যে আমি জুলাই মাসের 1 তারিখ থেকে আমি সেই কর্মে অবসর নিয়েছি, স্বেচ্ছাকৃত অবসর। যদিও আমি এখন অনেকদিন ইচ্ছে করে চাকরি হয়তো করতে পারতাম, কিন্তু যেটা আমি করেছি এটা কিন্তু ভেবেচিন্তেই করেছি। এটা পরিকল্পনা নিশ্চয়ই আছে, পরিকল্পনা আছে। এটা বছর কয়েক ধরে আমি ভাবছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম। তার কারণ আমি আমার জীবনে বেশ কয়েকবার মোড় পাল্টেছি, কিন্তু কেমন করে যেন আমি ডাইরেকশন পেয়ে যাই যে কোনটা আমার ঠিক সময়, এটা ঠিক সময়। এবং কেন সেটাও বলি। প্রথম কথা, আমি তো চাকরি করাকালীন মেন্টরিং, মোটিভেশনাল স্পিকিং, টিচিং ইত্যাদি নানান কিছু করে রেখেছি, একই সঙ্গে সবকিছু করেছি, কিন্তু টিচিংটা একটু কম করতাম, তার কারণে আমার সময়ের অভাব ছিল। আর পারফর্মার তো এখন আমি পারফর্মার, কিন্তু সময় একটু বেশি পাবো বলে আমি হয়তো টিচিংটা একটু বাড়াবো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার একটা বড় পরিকল্পনা, এই জন্য নাকি আমি ভারতবর্ষেই এসেছি। আমি ওদেশ থেকে বেরিয়েছি আগস্টের শেষে, ইউরোপের নানান জায়গায় পারফরমেন্স করে এবং ওয়ার্কশপ ইত্যাদি করে আমি মানে ভারতবর্ষে এসেছি 9 তারিখে সেপ্টেম্বরের। তো আমি যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম, আমার কাছে একটা প্রপোজাল এসেছিল, আমার বায়োগ্রাফি কলকাতার একজন বিখ্যাত প্রকাশক
বার করবেন একজন বিখ্যাত সাহিত্যিকের মাধ্যমে। বিশাল একটা ব্যাপার, অসাধারণ। আমি কৃতজ্ঞ। জি, তো ওরাই আমাকে উৎসাহ দিলেন, যে ওদের বক্তব্য এটাই ছিল যে আমি জীবনে যা যা করেছি, আমি জানি না আমি কি করেছি, অন্তত চেষ্টা করে গেছি, সেটা ওদের ধারণা হয়তো আমার এই গল্প থেকে কেউ কেউ অনুপ্রাণিত হতে পারে। যখন এই কথাটা আমার মাথায় এলো এবং মনে হলো যে ইট মেক সেন্স, তখন আমি রাজি হলাম। তো আমার এই বই বেরোবে 2 ফেব্রুয়ারি বই মেলা থেকে। তার প্রকাশক হবেন ত্রিদীপ চট্টোপাধ্যায়, আর লেখক হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম সেই বইটি হাতে পাবার। বলছিলেন যে আপনি অবসর নিয়েছেন, এবং এটা আমরাও জানি যে আপনি বেলজিয়ামে এবং স্পেনে শিক্ষকতা করেছেন, বাস করেছেন হচ্ছে কানাডাতে, চাকরি করেছেন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কানাডার ব্যাংকে চাকরি করেছেন। এই যে ভেরিয়েশন লাইফের, এবং পাশাপাশি আপনি মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করেছেন, মেন্টরিং করেছেন, আমাদেরকে একটু বলবেন এই বিষয়গুলো? আচ্ছা, প্রথমে কথা বলি যে মানুষের প্রথম কথা যেটা জানা উচিত যে সে কি চায় এবং সে সেটা করতে পারবে কিনা সে সম্বন্ধে নিজের একটা ধারণা। সব কাজ সবাইকে দিয়ে হয় না, তার মানে এই নয় যে তার বুদ্ধির অভাব আছে। জাস্ট ইটস নট আ ম্যাটার অফ চয়েস। কাজে যে জিনিস তোমার ভালো লাগে সেই জিনিস তুমি অনেক ভালো করতে পারো, এটা সকলের জন্যই প্রযোজ্য। আর যেই কাজ আমি করেছি সেটা কোনটাই কোনটার থেকে বিচ্ছিন্ন নয়। সঙ্গীতের থেকে জীবন বিচ্ছিন্ন নয়, জীবনের থেকে মোটিভেশন বিচ্ছিন্ন নয়, মোটিভেশন থেকে মেন্টরিং বিচ্ছিন্ন নয়, সবই ইন্টারকানেক্টেড। কিন্তু সব থেকে জরুরি হচ্ছে ব্যালেন্সিং অ্যাক্ট। তোমাকে জানতে হবে যে তুমি ব্যালেন্সিং কোথায়। এই যে ব্যালেন্স করার কথা বলেন, যে এতগুলো কাজ করেছেন, আবার সঙ্গীতকে এখনো এই বয়সে এসে ধরে রেখেছেন, কখনো কি সঙ্গীত সাধনায় ছেদ পড়েছে? না, তার কারণ আমি তো তোমাকে এটা কিভাবে সম্ভব হলো? সেটাই বলছি যে জানা তুমি জীবনে কি চাও। আমার সঙ্গীত হচ্ছে আমার জীবন, সঙ্গীত না থাকা মানে আমার অস্তিত্বই না থাকা। কাজে সেটার জন্য সময় বার করাটা ওটা কোনো কষ্ট অর্জিত নয়। শারীরিক কষ্ট হতে পারে, কিন্তু ওটাই আমার সমস্ত যে আত্মবিশ্বাসের মূল। কাজে যেটা তোমার আত্মবিশ্বাসের মূল, তার জন্য তোমাকে তো প্রাণ দিতে হলেও তুমি তাই দেবে। কাজেই সঙ্গীতকে আমি ছাড়ার প্রসঙ্গ তো আসেই না। যতখানি চেষ্টা করেছি তাকে এগিয়ে নিয়ে গেছি। আজ এগিয়েছি বলে আমি কিছুই জানি না, আমি এখনো ছাত্রী, আমি এখনো শিখি। আমার গুরু হচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এটা তো অবশ্যই বিনয় দিদি, কারণ আপনি তো কর্পোরেট জবও করেছেন, আপনি সঙ্গীত সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলেন, সেই সাথে নারীদের আরেকটা বিষয় কিন্তু রয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংসার। আপনার দুটো মেয়ে, তারা এখন স্ব পদে প্রতিষ্ঠিত, স্বামীকে সময় দিয়েছেন। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ব্যালেন্স করে চলা, তোমার এটাই জানা যে তুমি ব্যালেন্স মানে তোমার কাছে কোনটা কত বেশি জরুরি। আমার কিন্তু এই কাজগুলো একটার থেকে একটাকে কম জরুরি মনে হয়নি। ছেলেপিলেদের দিকে সম্পূর্ণ দৃষ্টি আমার এখনো আছে। আমি ভীষণ ক্লোজ আমার মেয়েদের সঙ্গে, আমার হাজবেন্ডের সঙ্গে, আমাদের এই 4 জনের পরিবারের মধ্যে অত্যন্ত সৌহার্দ্য আছে, একে অপরকে সম্মান করে। অথচ আমরা কিন্তু জানি ফাইন লাইন কোথায়। আমার মেয়েরাও জানে যে লাইনটা কোথায়। দে ওন্ট ক্রস দ্যাট লাইন। কিন্তু এমন কোন বিষয় নেই যা নাকি ওরা আমার সঙ্গে আলোচনা করতে পারে না। আমরা একে অপরের বন্ধু, যেই জন্য নাকি আমার নিজস্ব বন্ধু বান্ধব কোনো কালই হয়নি, প্রয়োজনও বোধ করিনি, সময় ছিল না। তখন বন্ধুত্ব করাটাও একটা কমিটমেন্ট। আই এম আ ফুললি কমিটেড হিউম্যান বিইং। যেই কাজে আমি সময় দিতে পারবো না সেই কাজ আমি হাতে নিই না। একজন নারী হিসেবে সফল, মা হিসেবে, স্ত্রী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে, কর্মকর্তা হিসেবে সফল। তো এই যে বিষয়গুলো, সফলতা জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেক প্রতিবন্ধকতা আসে, বাধা বিপত্তি আসে। বলছিলেন মোটিভেশনাল স্পিকিং এর কথা, নিজেকে নিয়ন্ত্রণ করার কথা, এই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদেরকে। ওই যে প্রথম কথা হচ্ছে যে আমার গান আমাকে খুব সাহায্য করেছে, মানসিক শক্তি এবং এই যে স্থিতি, এই যে আমি কখনোই স্ট্রেসড আউট হই না। তার কারণটাই হচ্ছে ওই যে গানের মাধ্যমে আমি সেই শক্তি পাই। কোথা থেকে আসে বলতে পারবো না, কিন্তু আমি জানি সোর্সটা গানই। আর এই যে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে বিভিন্ন লোকের সঙ্গে কাজ করে, দেখো কারোর সঙ্গে কাজ করতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ পিপল, ইউ হ্যাভ টু কানেক্ট। আর এখন একটা খুব বাজওয়ার্ড চলছে দেশে, এটাকে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সটা হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সন ইন রিয়েল টাইম, দ্য স্টেট অফ দ্যাট পার্সনস মাইন্ড। সেটা যদি তুমি বুঝতে পারো, ইউ উইল কানেক্ট। ওয়ান্স ইউ কানেক্ট,
তখন কি হয়, সম্পর্কটা সহজ হয়ে গেলে একে অপরের কাছে নিজেদের কোন রকম সমস্যা বা নিজেদের কোনো সমাধান খুঁজতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি সবসময় অপশনের কথা ভাবি। একটা জিনিসকে খালি একভাবেই কিন্তু সমস্যার সমাধান নয়, অন্যভাবে করারও রাস্তা আছে। কিন্তু যখনই তুমি সেই অপশন দেখতে পাবে না, দেন ইউ উইল ফিল ইটস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু কোনোটাই কিন্তু এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নয়। অনেক মানুষ ছোট সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন করে বসে, তার কারণ তার পক্ষে হয়তো সেটা সহ্য করা সেই মুহূর্তে খুব কঠিন। কিন্তু যদি একটু ভেবে নেয়, একটু যদি সময় দেয় নিজেকে, সেটার জন্য তোমার ওই ব্যালেন্সের দরকার আছে, ভিতরে স্থিতির প্রয়োজন আছে। এই যে সুন্দর কথাগুলো এখন সেটের সামনে যে নারীরা বসেন ভীষণভাবে অনুপ্রাণিত করবে তাদেরকে। এবং আপনি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছেন, আমরা জানি সেখানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এই বিষয়টা যদি একটু বলতেন। দেখো, বিভিন্ন লোকের সঙ্গে ডিল করতে গেলে সবাই তো একরকম হবে না, কিন্তু একটা বেসিক জায়গায় কিন্তু আমরা সবাই এক। আমাদের সকলের অনুভূতি আছে, আমাদের সকলের শারীরিক লিমিটেশনস বা এবিলিটিস আছে, আমাদের প্রত্যেকের যার যার হিসেবে অ্যাম্বিশন আছে। আমরা যদি একে অপরকে রেসপেক্টের সঙ্গে ডিল করি, সে যত ছোট হোক, সে যত বড় হোক, তার অর্থ থাকুক, পজিশন থাকুক না থাকুক, কিচ্ছু যায় আসে না। আমাদের কমন এলিমেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হিউম্যান বিইংস ইজ অলওয়েজ দ্য সেম। এই জিনিসটা যদি তুমি বোঝো, নিজেকে সেই জায়গায় দাঁড় করাও, ঠিক বুঝতে পারবে যে অন্য লোকে কিরকম লাগছে, অন্যকে সম্মান দেওয়ার যে বিষয়। হ্যাঁ, এই যে আমাদের ওখানে আমাদের কাস্টমার সার্ভিসে একটা কথা ছিল, পুট ইউর সেলফ ইন কাস্টমার শুজ। তার মানে কি, তুমি যদি নিজেকে কাস্টমার জায়গায় প্লেস করো, তাহলে তুমি বুঝতে পারবে এই কাজটা করলে তার কতখানি সুবিধা হয়, আবার এই কাজটা না করলে তার কতখানি অসুবিধা হয়। হাউ উড ইউ হ্যাভ ফেল্ট, তুমি যদি গিয়ে কাস্টমার হয়ে দাঁড়াতে আর তোমাকে যিনি ডিল করছেন যেভাবে আমি তোমাকে যদি খুব কঠোরভাবে ডিল করি, তাহলে তোমার কিরম লাগতো? ওয়ান্স ইউ নো দ্যাট, ইটস নট হার্ড অ্যাট অল। In every situation, you can solve any problem that you want to, because you have to understand where the other party is coming from. অসাধারণ, খুবই মোটিভেশনাল কথাবার্তা আমরা যা শুনলাম, অসাধারণ। এবার একটু কি গানের দিকে আসি দিদি। ক্লাসিক্যাল মিউজিক অনেকেই আগ্রহটা মনে হয় একটু একটু করে হারিয়ে ফেলছে। আপনি একজন এখানের প্রথিতযশা শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতায় কি মনে হয়, আসলে কি হারিয়ে যাবে? প্রথম কথা, এটাকে আমি ঠিক একটা শব্দেই বলতে পারি। তোমার কি মনে হয় তোমার চোখের সামনে একটা সমুদ্র শুকিয়ে যাবে? মনে হয় কি? জি না। তাই যদি না হয়, আমাদের ক্লাসিক্যাল মিউজিকটা ঠিক তাই। এটা হতে পারে জনসংখ্যাও তো বাড়ছে, আগে গান বাজনা এত মানুষ করতো না, তার ফলে কি হয়েছে, এই যে চিরকালই ক্লাসিক্যাল গান বাজনা করার মানুষ কম ছিল, এখনো কম আছে, কিন্তু সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আগে হাতে গোনা খুব উচ্চ শ্রেণীর শিল্পীরা ছিলেন, হাতে গোনা, কিন্তু এখন কিন্তু বহু শিল্পী হয়েছেন, তারা হয়তো ওই শ্রেণীর না হতে পারেন, কিন্তু তারাও যেই শ্রেণীর, সেই শ্রেণী অর্জন করাও কিন্তু সহজ ব্যাপার নয়। সংখ্যা বেড়ে গেছে, তার ফলে কম্পিটিশন বেড়েছে, এবং সেই অনুপাতে আবার এই লাইট গান বলো, পপ মিউজিক বলো, বা গজল, এই জাতীয় যে কোনো গান তুমি বলো, আমি কোনোটাই কিন্তু সহজ বলবো না। সব গানই ভালোভাবে করতে পারা খুব কঠিন, তার জন্য শিক্ষার এবং চর্চার প্রয়োজন আছে। কিন্তু তফাৎটা হচ্ছে, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটাও অনেক বেশি প্রয়োজন এবং চর্চার তো কোনো শেষই নেই। যদি আমরা ভারতেও দেখি, আমাদের দেশে, বাংলাদেশে হচ্ছে অনেক রিয়েলিটি শো, অনেক প্রতিভাবানরা বেরিয়ে আসছে। সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল মিউজিক বেস হিসেবে আসলে কতটুকু গুরুত্ব বহন করছে? সম্পূর্ণ। ভেবে দেখো, একটা বাড়ি, তুমি যদি বাড়ি একটা বানাতে চাও, তোমার যদি ভিতটা যদি শক্ত না হয়, সেই বাড়ি কি টিকবে? একই জিনিস, যদি তোমার গলা, কি করে গলার ব্যবহার করতে হয়, কি করে তার মধ্যে স্টেবিলিটি আনতে হয়, কি করে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি আনতে হয়, সুদীর্ঘ শিক্ষায় তার সঙ্গে শ্বাসের, নিঃশ্বাস নেবার একটা অত্যন্ত গুরুতর সম্পর্ক, সে নিয়ে হয়তো অনেকেই ভাবেন না। নিঃশ্বাস হচ্ছে, মানে গান হচ্ছে নিঃশ্বাস দিয়ে ছবি আঁকা। তোমার যদি সেই নিঃশ্বাসের উপরে যদি কন্ট্রোল না থাকে, সেই ছবি তুমি আঁকবে কি করে? আর তার মধ্যে ডাইমেনশন থাকে। এই যে দেখো তোমার ছবি রয়েছে, এটা যদি ফ্ল্যাট হয়, তাহলে পরে তো সেই মানে ইম্প্যাক্ট হবে না। যেমন মোটা ব্রাশের প্রয়োজন আছে, সরু তুলির প্রয়োজন আছে, গানের হচ্ছে নিঃশ্বাসের কন্ট্রোল দিয়ে ওই যে তার মধ্যে যে ভলিউম কন্ট্রোল,
তার মধ্যে স্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি যেটা আগেই বললাম, সেটা সম্ভব শুধু ক্লাসিক্যাল শিক্ষার মাধ্যমে। আর স্বরের সঙ্গে যদি পরিচয় না হয়, এ তো মানে অক্ষর পরিচয় না করে যদি কেউ লেখাপড়া শিখতে চায়, সে কি পারবে? সেটাও গানেও সেটা সম্ভব নয়। হ্যাঁ ঠিক আছে, অল্প 2-4 দিন হালকা গানটা হয়তো গাইলো, কিন্তু ওটা কিন্তু চিরস্থির মানে চিরস্থায়ী হবে না। অথচ এই যে জিনিস তুমি সময় নিয়ে শিখবে, সেই জিনিস তোমার সুদীর্ঘকাল মনেও থাকবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। সহজে যা করবে সেটা সহজে নষ্ট হয়ে যাবে। দিদি, আপনি তো শিক্ষক হিসেবেও অনেক কাজ করেছেন, আপনার অনেক শিষ্য আছে, তাদের মধ্যে এই ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আগ্রহটা কতটুকু দেখেছেন? দেখো, আমি তো অনেকদিন বিদেশে আছি, সুদীর্ঘকাল। বিদেশে গান বাজনা শেখা আর আমাদের দেশে গান বাজনা শেখার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। ও দেশে যারা ছেলে মেয়েরা গান বাজনা শিখতে আসে, তারা সাধারণত মা বাবার ইচ্ছে আসে, ছোট বাচ্চাদের কথা বলছি। ওখানকার বাবা মারা চান একটা পাশ্চাত্য পরিস্থিতির মধ্যে রয়েছে, কিছু আমাদের বাচ্চারা ভারতীয় শিখুক। তো প্রথম যেটা শুরু হয় সেটা বাবা মার উৎসাহ এবং উত্তেজনায়। কিছু কিছু কিন্তু খুব ট্যালেন্টেডও, খুব অনায়াসে শিখে। আর ওদেশের বাচ্চাদের যেহেতু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার অভ্যেস আছে বলে ওরা কিন্তু খুব অনায়াসে অনেক কিছু বোঝে। কিন্তু ব্যাপারটা কি হয়, যখন নাকি বড় হতে থাকে, পরিবেশ তো নেই, ওরা শুনতে পায় না। এই যে গান শেখাটা শুধু গাওয়া আর গুরুর কাছে বসাই নয়, শোনাটাও একটা শেখা, ওরা সেটা শুনতে পায় না। আর তাছাড়া পাশের বাড়িতে কেউ করছে, এই যে একটা কম্পিটিশন, জি জি, এই সেন্স অফ কম্পিটিশন ইজ ভেরি হেলথি অ্যাজ লং অ্যাজ ইটস নট ডিস্ট্রয়িং ইচ আদার। কম্পিটিশনটা কারোর সঙ্গে ক্ষতি করার জন্য নয়। ও করছে, আমি করব, আমিও ভালো করব, এই যে ইচ্ছেটা। হ্যাঁ, এই ইচ্ছেটা। এই সূত্র ধরে জানতে চাচ্ছি যে দেশের বাইরে প্রবাসে, সে ভারত হোক, বাংলাদেশ হোক, দেশের বাইরে ইউরোপে হতে পারে, অনেক বড় একটা প্রজন্ম গড়ে উঠছে। উপমহাদেশের তো একটা সাংস্কৃতিক বিশাল একটা ইতিহাস আছে, এই ঐতিহ্য আছে। এই ঐতিহ্যটাকে তারা তাদের হৃদয়ে কতটুকু ধারণ করতে পারছে, আগ্রহটা কতটুকু নতুন প্রজন্মের কাছে? সত্যি কথা বলতে ওদের আগ্রহ মনে হয় যেন এখন এখানকার থেকে বেশি। প্রথম কথা, তুমি যদি কোনো একটা অন্য কালচার অ্যাডাপ্ট করতে চাও, ন্যাচারালি তুমি খুব ইন্টারেস্টেড বলেই সেখানে যাবে। আর ওদের একটা যেটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ওরা কিন্তু ভীষণ ডেডিকেটেড। কোনো জিনিস ওরা যদি ধরে, একদম মন প্রাণ দিয়ে ধরে। এবং গুরু শিষ্যের যে সম্পর্কটা, আচ্ছা, গুরু শিষ্যের সম্পর্কটা কিন্তু এদেশে আর ও দেশের মধ্যে আলাদা। ও দেশে গুরু বলে কোনো কনসেপ্ট নেই, ওখানে হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। টিচার্সকে ওরা হয়তো ফার্স্ট নেমেই ডাকে, তার মানে এই নয় যে ওরা একই সমকক্ষ হয়ে গেল, কিন্তু ফার্স্ট নেমে ডাকলে কি হয়, একটা বন্ধুত্বের সম্পর্ক চলে আসে। আর আমাদের দেশে যেটা গুরু শিষ্যের সম্পর্ক ছিল, সেটা হচ্ছে শ্রদ্ধা আর একটু একটু ভয়ের সম্পর্ক। মানে গুরু যা বলবেন সেটাই শেষ বাক্য, তার বাইরে কোনো প্রশ্ন নেই, তার বাইরে কোনো উত্তর নেই, কিচ্ছু নেই। এটা ছিল পুরোনো দিনে। এখনো কিন্তু গুরু শিষ্য সম্পর্ক রয়েছে, কিন্তু এখন গুরুকে প্রশ্ন করা যায়, সবই কিছু করা যায়, একটা পদ্ধতি আছে। তো তুমি যদি সসম্মানে কোনো প্রশ্ন করো, গুরুরাও কিছু মনে করেন না। আমার মনে হয় না তৎকালেও করতেন, কিন্তু তৎকালে একটু কঠোর ব্যাপার ছিল, যেমন বাবা মাকেও লোকেরা ভয় পেত। এখন ওই ভয়ের জায়গাটা একটু একটু কমে যাচ্ছে। কিন্তু ওদেশে এখন কিন্তু, আমি এইবারকার একটা রিসেন্ট ঘটনা বলি। আমি তো স্পেনে, আমি বার্সেলোনাতে, আমি ওখানে একটা জায়গায় শেখাই। তো সেখানে একটি ব্রিটিশ শরৎ প্লেয়ার, সে হচ্ছে, উনি এখানে আমাদের ভারতবর্ষে একজন শিল্পীর কাছে শিখেছেন, এবং উনি ভারতীয় কলাকেন্দ্র আছে ইংল্যান্ডে, সেখানে উনি যান। ভদ্রলোকের বয়স হয়েছে, একেবারে ছেলে মানুষ নন। তো উনি আমার কাছে এবার শিখতে এলেন। উনি আমার গান বহুবার শুনেছেন, শিখতে এলেন। আমাকে উৎসাহিত করলাম যে তুমি আমার সঙ্গে একটা প্রোগ্রামে আমার সঙ্গে একটু বাজাও। একটু প্রথম ইচ্ছে ছিল না, পরে উনি আমার সঙ্গে বসে খুব কমফোর্টেবল বোধ করে গাইলেন। যেদিন রেয়াজ করতে এসছেন, রেয়াজের পর উনি যাওয়ার সময় আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। এই যে সম্মানটা, এই যে শ্রদ্ধাবোধটা, যে অনেক আমরা, এটা আমাদের আসলে দিদি, আমাদের অনেক সময় দরকার আপনার সাথে কথা বলার জন্য, সময় সীমাবদ্ধতার জন্য শেষ করতে হচ্ছে। দিদি, অবশ্যই আমরা সামনে আপনাকে পাবো এবং এত সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকে শুনবো। অসংখ্য শুভ কামনা রইল, সাফল্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আমি আবার 21শে দুপুরকে আমি সসম্মানে আমার নমস্কার জানাচ্ছি, এবং এখানকার কর্মকর্তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা জানালাম। তার কারণে এই সুযোগ পেলাম বলেই তোমাদের যা কিছু বলার সুযোগ দিলাম। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। আজকে 21শে দুপুর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।